আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আসলে গতকাল থেকে একটা নিউজ দেখছিলাম এবং কিছু ফেসবুকে ভাইরাল হওয়া ছবিও দেখছিলাম এবং সেগুলো দেখার পর আসলে আমার যে একটা মানুষের যে মানবীয় গুণ, সেই মানবীয় গুণের একটা বৈশিষ্ট্যই হচ্ছে যদি সে যত বড়ই অপরাধী হোক কিংবা তার বিরুদ্ধে যত ধরনের এলিগেশন বলুন, যত অভিযোগ বলুন, যত অনাচার বলুন, যত অত্যাচারের অভিযোগই থাকুক, শারীরিক কিংবা মানসিক, কিন্তু সেই মানুষটাকে যদি আপনি দেখেন অত্যন্ত একটা অমানবিক অবস্থায় কলাপাতার মধ্যে শুয়ে আছেন, তাহলে আপনার একজন মানুষ হিসাবে আপনার বিবেক নাড়া দিবে। আসলে আমরা তো মানুষ, দিন শেষে আমরা মানুষ এবং আমরা যারা মুসলমান তারা আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত। সেই জায়গায় আসলে সেই দিক দিয়ে আমাদের যে মানবীয় গুণ, সেই গুণ দিয়ে আসলে আমি গতকাল থেকে বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিকের কথাই বলছি। তার আসলে তিনি যেভাবে আটক হলেন আর যে পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি গেলেন এবং আমি তাকে মানুষ হিসাবে এই কথাগুলো বলছি। আমি তার বিরুদ্ধে অভিযোগ এবং তার আমলনামার দিকে আমি পরে আসবো। কিন্তু আসলে এই দিকটি আমি আসলে এজ এ হিউম্যান বিইং আমি আসলে অত্যন্ত আমার নিজের কাছেই আসলে অবাক লাগছে যে আসলে কখন মানুষের যে কখন কি হয়। তো বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক তিনি গ্রেফতার হয়েছেন এবং আদালতে তাকে তোলা হয়েছিল এবং আদালত সত্ত্বেও তার সঙ্গে একটা অমানবিক ঘটনা ঘটেছে যেটার সঙ্গে আমি সম্পূর্ণ দ্বিমত এবং আমি এটার বিরুদ্ধে স্ট্রংলি ডিসএগ্রি করি এবং আমি আবারও বলছি, আমি এর আগেও বলেছি যে আদালতে কারো উপরই কোনো একটা হওয়া অত্যন্ত দুঃখজনক এবং সেটা শুধু দুঃখজনক নয়, সেটা অত্যন্ত উদ্বেগের, শঙ্কার এবং সেই সাথে চিন্তার বিষয়। আমরা জানি যে জনগণ তাদের প্রতি ক্ষুব্ধ বিক্ষুব্ধ, কারণ তারা গত ১৫ বছরে বাংলাদেশে যা করেছেন সেটার ফলই তারা আসলে ভোগ করছেন। এই জন্য আমি বলবো যে যতই অপরাধ যার যতই অপরাধ থাকুক না কেন, আমরা অন্তত পক্ষে আদালত প্রাঙ্গণে হলেও আমরা আমাদের মানবীয় গুণগুলো দেখাবো, কারণ তিনি তো একজন অপরাধী। অপরাধী হিসেবে তাকে আদালতে তোলা হয়েছে। অপরাধীরও সেই অধিকারটা রাষ্ট্র তাকে দিয়েছে যে তিনি তাকে ডিফেন্স করবেন। সুতরাং আমি আশা করি আর কারোর উপরেই যাতে এরকম অনভিপ্রেত অ্যাটাক আর না হয়। বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিকের কথা যদি আমি বলি, তাহলে তিনি বাংলাদেশের বিচার বিভাগের একটা মানে কলঙ্কময় একটা অধ্যায় হয়ে থাকবেন এবং এবিএম খায়রুল হকের পর তিনি হচ্ছেন বিচার বিভাগের আরেকটি কলঙ্ক। এই জন্য কলঙ্ক আসলে অনেকেই আসলে দেখলাম আসলে আমি এই সাবেক প্রধান বিচারপতি আমাদের এস.কে সিনহার একটা বক্তব্য আমি শুনছিলাম যে তিনি বলছেন যে তিনি এই বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের কথাই বলছিলেন যে তিনি তো বিচারপতি হওয়ারই যোগ্য না। তো সেই জায়গা থেকে আবার অনেক আইন বিশেষজ্ঞ যারা অনেক দিন ধরে হচ্ছে কোর্টে হচ্ছে প্র্যাকটিস করছেন, তাদের মধ্যে অনেকেই বলা-বলি করছিলেন দীর্ঘদিন থেকেই যে বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক বিচারপতি হওয়ারই যোগ্য ছিলেন না এবং সেই জায়গা থেকে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারপতি করা হলো। এবং আমরা জানি যে বাংলাদেশের একজন প্রখ্যাত আলিম, আম, আহ, অত্যন্ত সুবক্তা এবং বাংলাদেশের অনেক মানুষ তার ওয়াজের ভক্ত। তিনি হলেন বাংলাদেশ জামায়াত ইসলামের সাবেক নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আমি তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব। আমি আমার ব্যক্তির জায়গা থেকে আমি অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে বলছি। অনেকে আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন। আমি আমার দায়িত্বের জায়গা থেকে বলছি। আমি আবারও বলছি, আমি রেসপন্সিবিলিটি নিয়ে বলছি যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যে কে রাজাকার উপাধি দেওয়া হয়েছিল এবং এই স্বাধীনতা যুদ্ধের সময় তার মানবতা বিরোধী কার্যকলাপের যে অভিযোগ তার বিরুদ্ধে তোলা হয়েছিল, সেগুলো সম্পূর্ণ ছিল মিথ্যা, বানোয়াট এবং এটা একটা ফলস এলিগেশন। এটার কোনো ভিত্তি ছিল না এবং এগুলা দিবালোকে সত্য। কারণ অনেক মুক্তিযোদ্ধাই বলছেন যে তার যে ট্রায়ালটা হয়েছিল সেটা অত্যন্ত আনফেয়ার ছিল। এবং আমি আরো অনেকের কাছ থেকে, বিশেষ করে বাংলাদেশের যদিও আপনারা আবার এখানে প্রশ্ন তুলতে পারেন, তিনি তো বিএনপি নেতা সাদেক হোসেন খোকা, আপনার নাম শুনবেন, বীর মুক্তিযোদ্ধা, ঢাকা গেরিলা ক্র্যাক প্লাটুনের তিনি হচ্ছে
সদস্য ছিলেন, গেরিলা যোদ্ধা ছিলেন। তিনিই বলেছেন যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাজাকার ছিলেন না, এবং কি তার অঞ্চলে যারা বসবাসরত সংখ্যালঘু তার বিরুদ্ধে একটা সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ এসেছিল, এবং তার সংসদীয় আসনে যারা সংখ্যালঘু হিসেবে যারা ওই সময় ছিলেন, তাদের মধ্যে থেকে কোনো অভিযোগ আসেনি যে তিনি সংখ্যালঘু নির্যাতন করেছেন বাংলাদেশের এই স্বাধীনতা সংগ্রামের সময়টাতে। ওই সময়টাতে তিনি প্রাপ্তবয়স্কও ছিলেন না, এবং এই বিচারটা অত্যন্ত আনফেয়ার হয়েছে, এবং সেই বিচারের রায়টা, সেই ফাঁসির রায়টা দিয়েছিলেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। আমি তাকে বিচারপতি এই কারণে বলতে বাধ্য হচ্ছি যেহেতু তিনি বিচারপতি ছিলেন। শামসুদ্দিন চৌধুরী মানিক যেদিন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে রায় দিয়েছিলেন, সেদিন বাংলাদেশে প্রায় শতাধিক নিহতের ঘটনা ঘটেছে, এবং প্রত্যেকটাই আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে হত্যাকাণ্ড হয়েছে। এই যে বাংলাদেশের মানুষের তার প্রতি যে একটা, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কথা বলছি, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর প্রতি যে মানুষের যে একটা ভালোবাসা, মানুষের যে একটা আবেগ, সেই আবেগ নিয়ে মানুষ, আমি তখন ক্লাস 9-এ পড়তাম, 2013 সাল। আমি দেখছিলাম যে টেলিভিশনে দেখাচ্ছিল যে বিভিন্ন জায়গা থেকে গ্রামে গঞ্জে মানুষ তার এই তার বিরুদ্ধে দেওয়া এই রায়ের প্রতিবাদে মানুষ রাস্তায় নেমে আসছেন। পুলিশ একদম পাখির মতো গুলি করে মানুষ মারছিল সেই দিনটাতে, এবং সেটা ভুলার মতো একটি দিন নয়। সেদিন অত্যন্ত মানবতা বিরোধী অপরাধ হয়েছে। সেদিনই বাংলাদেশের বিচার ব্যবস্থার কি হালচাল আমরা সেদিনই সেটা আন্দাজ করতে পেরেছিলাম। এই রায় দিয়েছিলেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। তার কারণে বাংলাদেশে অনেক মানুষও মারা গিয়েছিল এই রায়ের জন্য। সেই সঙ্গে তার এই আনফেয়ার ট্রায়ালের জন্য তাকে বিচারের মুখোমুখি করা যায়, যদিও তিনি শেষ বয়সী জীবনের একটা শেষ প্রান্তে এসে গেছেন। এবং আমরা দেখেছি তিনি কিভাবে বিভিন্ন ধরনের টিভি টক শোতে গিয়ে মানুষকে একদম মানে তুচ্ছতার একটা সীমা থাকে। তিনি সমস্ত কিছু মানে তোয়াক্কা না করে একদম তিনি একজন বিচারপতি, তার যে একটা পদমর্যাদা, সেই মর্যাদাটা তো তিনি রাখতে পারলেন না। আমার এখনো মনে আছে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল একটা টক শোতে এটিএন বাংলায় সম্ভবত ওনার সঙ্গে সহযোগী আলোচক ছিলেন। সেখানে তিনি কেন জাস্টিস বলেননি সেটার জন্য মাসুদ কামালকে তিনি জেরা করছেন রীতিমতো। আসলে আপনি আপনার সম্মান মানুষ আপনাকে দিবে আপনার আচরণে, আপনার গুণাবলীতে, আপনার কথাবার্তায়, আপনার রুচিশীলতায়, আপনার শিষ্টাচারমূলক আচরণগুলো দেখে। আবার আমরা বেশ কয়েকদিন আগে এই কথা চ্যানেল আইতে মেট্রো সিমেন্ট টু দ্য পয়েন্ট একটা টকশো ছিল। সেই টকশোতে তিনি একজন সঞ্চালিকা দীপ্তি চৌধুরীকে তিনি কিভাবে সেটা হচ্ছে অবশ্য অফ রেকর্ড ছিল, সেখানে তিনি রাজাকারের বাচ্চা, তুমি তো রাজাকারের বাচ্চা, এইরকম মানে অত্যন্ত মানে মানে ভাষার একটা মাধুর্য আছে, মানুষের একটা ভাষা। আমি যখন একটা মানুষের সঙ্গে কথা বলবো, আমি যদি অত্যন্ত রাগান্বিত এবং আমার ভিতরে যদি ক্রোধ থাকে, আমি যখন কথা বলবো আমি আমি চেষ্টা করবো যে আমার যে ব্যবহৃত যে আমার যে মৌখিক ভাষাটা, সেটা আমি অত্যন্ত যতটুকু পারা যায় আমার নিয়ন্ত্রণের ভিতরে রাখতে। সেটা যাতে উদ্ধতপূর্ণ না হয়, সেটা যাতে দম্ভনীয় না হয়। কারণ আল্লাহ তাআলা, আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি, জানি তিনি অহংকার হচ্ছে আল্লাহ তাআলার চাদর। সেই অহংকার নিয়ে আমরা যেন টানাটানি না করি। এবং সেই জায়গা থেকে এই শামসুদ্দিন চৌধুরী, মানিকগং, এরা শুধু শামসুদ্দিন চৌধুরী মানিক যে ছিলেন তা না, এই মানিকগং, তার সঙ্গে শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, তুরিন আফরোজ, তারা টিভি টক শোতে যেই পরিমাণ দাম্ভিকতা দেখিয়েছেন, তারাই একমাত্র স্বাধীনতার পক্ষের শক্তি। এগুলো এদেশের মানুষ মনে রাখবে এবং তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। এরা ফ্যাসিস্ট শক্তির, তারা তো ফ্যাসিস্ট রেজিমের আসলে তেমন কোনো পার্ট ছিলেন না। তারা ছিলেন এই যে শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা, তাদের পালা পোষা একটা কণ্ঠ, এবং তারা টকশোতে এসে কথা বলতেন, এবং এদেরকে টকশোতে নেওয়ার জন্য সরকারের উপরমহল থেকে চাপ দেওয়া হতো যে এদেরকে এনে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা, যে বিভিন্ন ধরনের বুলি আওড়াও এদেরকে দিয়ে। এইরকম ভাবে চলছিল আমাদের গত 15 বছরের বাংলাদেশ। বাংলাদেশের বিচার বিভাগের কলঙ্কের নাম শামসুদ্দিন চৌধুরী মানিক। আমি তার ন্যায় বিচার আশা করি, যেহেতু তিনি শেষ বয়সে এসে গেছেন।
আমি আশা করি আদালতও তার বয়স সীমা দেখবে এবং অবশ্যই তার অপরাধের কথাগুলো গণমাধ্যমে আসবে, মানুষ আলোচনা করবে, তিনি ঘৃণিত হবেন, অবশ্যই ঘৃণিত হবে এবং সেই সঙ্গে তিনিও যাতে ন্যায় বিচার পান এবং আমরা যাতে তাদের মতো না হয়ে উঠি, আমরা যাতে এমন বিচার প্রত্যাশা না করি যেটা তারা প্রত্যাশা করত এবং আমরা যাতে তাদের মতো জালিম না হয়ে উঠি, আমরা যাতে মানবিক হই, আমরা যাতে আমাদের মানবিক মানবিক গুণাবলীগুলো জনগণের সামনে ফুটিয়ে তুলি। সেটাই হবে আমাদের আগামীর বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে।